আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো আইসিটি এবং পদার্থবিজ্ঞানের একই টাইম দুইটাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটি, সেটি হচ্ছে ইন্টারচেঞ্জ অফ নাম্বার সিস্টেম। তো আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে তোমরা জানো 4 প্রকার নাম্বার সিস্টেম সাধারণত আমাদের বোর্ড বইয়ে অ্যাভেলেবেল, যদিও নাম্বার সিস্টেমকে অনেকভাবেই প্রেজেন্টেশন করা যায়। তো আমরা বলবো আমাদের গুরুত্বপূর্ণ যে নাম্বার সিস্টেমের মধ্যে রয়েছে, আমরা জানি ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই 4 প্রকারের মধ্যে আন্তঃপরিবর্তনগুলো পরীক্ষায় প্রায় এসে থাকে। তো এই আন্তঃপরিবর্তনগুলো আমরা কিভাবে করব? তো আমরা এগুলোকে কয়েকটা মডিউলে ভাগ করে নিব। যেমন আমরা এই ডেসিমেল থেকে প্রথমে বাইনারি নিব, ডেসিমেল থেকে অক্টালে নিব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নিব। অর্থাৎ ডেসিমেল থেকে আমরা বাকি যে 3টা সিস্টেম আছে সেই দিকে কনভার্ট করব। তারপরে আবার আমরা বাকি 3টা থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করব সেটা দেখব। দেন বাইনারি টু অক্টাল, অক্টাল টু হেক্সা, হেক্সা টু বাইনারি, আমরা এইগুলো নিয়ে কথা বলবো। তো চলো আমরা এক এক করে নিয়মগুলো দেখি। তো আমরা বেশ কিছু গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে একটু শেখার চেষ্টা করি, যে সিস্টেমে আমাদের একেবারে সবগুলো হয়ে যায় বা সবগুলোর যে কোনো নাম্বার সিস্টেম, নতুন নাম্বার সিস্টেম আসলেও আমাদের যেন কাজটা হয়ে যায়। তো তার আগে আমরা বেশ কিছু জিনিস নিয়ে একটু যদি কথা বলি, যে আমাদের এই নাম্বার সিস্টেমে জন্য একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেজ। তো এই বেজ জিনিসটা আসলে কি? দেখো, বেজ হচ্ছে ব্যবহৃত প্রতীক। আমরা যদি খেয়াল করি, বাইনারিতে প্রতীক হচ্ছে 0 এবং 1, অর্থাৎ 2টা প্রতীক বাইনারিতে ব্যবহার করা হয়, যার জন্য বাইনারির বেজ হচ্ছে 2। এবং অক্টালে বেজ প্রতীক ব্যবহার করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 8টি প্রতীক ব্যবহার করা হয়, যার জন্য বাইনারির প্রতীক হচ্ছে 8। হেক্সাডেসিমেলে ডেসিমেলে প্রতীক ব্যবহার করা হয় 0 থেকে একেবারে 9 পর্যন্ত, দ্যাট মিনস টোটাল 10টা প্রতীক, এই জন্য ডেসিমেলের বেজ হচ্ছে 10। এবং হেক্সাডেসিমেলে 0 থেকে আমরা যদি খেয়াল করি, 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টি প্রতীক, এবং এ থেকে আমাদের এ থেকে 1 পর্যন্ত এখানে রয়েছে 6টি প্রতীক, টোটাল 16টি প্রতীক। এইবার আমরা আরেকটু জিনিস যদি খেয়াল করি, যে আমাদের একটি চার্ট যদি দেখি, দেখো এই চার্টটা যদি খেয়াল করো, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চার্ট, যেটা আমাদের পরীক্ষার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে খুবই ইফেক্টিভ। দেখো, সেটা হচ্ছে যে ডেসিমেলের সাথে যদি আমরা হেক্সাডেসিমেলের একটু কম্পেয়ার করি, যখন আমরা ডেসিমেলে 10 আসে, এই 10 ডেসিমেলে যখন আসে, তখন সেটা হেক্সাডেসিমেলে আমরা লিখি এ, অর্থাৎ 10 এর জন্য এ, 11 এর জন্য বি, 12 এর জন্য সি, 13 এর জন্য ডি, 14 এর জন্য ই, 15 এর জন্য এফ, 16 এর জন্য 10। তো আমাদের এইটুকু দরকার নেই, আমাদের 15 পর্যন্ত মনে রাখি, কারণ এখানে সবসময় মনে রাখবো যে 10 বলতে এ, 11 বলতে বি, এবং 12 বলতে সি, 13 বলতে ডি, 14 বলতে ই, এবং 15 বলতে এফ, 15 বলতে এফ। এখন এই প্রতীকগুলো মনে রাখতে হবে। তো এবার আসো আমরা চলে যাই নাম্বার সিস্টেমের নিয়মগুলোতে। তো নাম্বার সিস্টেমের নিয়মগুলো যদি আমরা 1 বাই 1 একটু দেখি, আমরা একেবারে নিয়ম ধরে ধরে শেখার চেষ্টা করব, যাতে করে আমাদের সহজেই না ভুলি এবং দীর্ঘদিন পর্যন্ত আমরা মনে রাখতে পারি। সেই বিষয়ের জন্য আমরা কাজ করে যাব আজকে ইনশাআল্লাহ। তো দেখো, প্রথম নিয়মটা ছিল, আমরা আবার একটু যদি দেখি, প্রথম নিয়মটা হচ্ছে ডেসিমেল থেকে আদার্স। অর্থাৎ আদার্স বলতে এখানে ধরো নতুন একটা নাম্বার সিস্টেম আসলো, যেটা হতো আগডুম বাগডুম, যে কোনো একটা নতুন একটা নাম্বার সিস্টেম আসলো, যার বেজ হচ্ছে ধরো 9 অথবা 11, 12, নতুন যেটাই আসুক, নো প্রবলেম, আমরা এই রুলস দিয়ে সেটাকে হ্যান্ডেল করতে পারবো ইনশাআল্লাহ। এইবার আসি, আমরা যদি দেখি যে দশমিক সংখ্যা থেকে, দশমিক সংখ্যা আমরা জানি 2 প্রকার। তো যেমন ধরো 10.0
2 5 এটি হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ অংশ, এবং এই যে দশমিকের পরে যে অংশটা এটাকে বলে ভগ্নাংশ। এখন আমরা প্রথমে কথা বলবো এই পূর্ণ সংখ্যা নিয়ে, তারপরে ভগ্নাংশ নিয়ে, তারপরে দুইটার কম্বিনেশন আমরা একসাথে কথা বলবো। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের দশমিকের পূর্ণ সংখ্যাকে। এখন আসি পূর্ণ দশমিক সংখ্যাকে অন্য যে সংখ্যা পদ্ধতিতে নিব তার বেস দ্বারা ভাগ করতে থাকব যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ শূন্য না হয়। ভাগশেষ সংগ্রহ করার পর নিচের দিক থেকে উপরের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে নিলেই রূপান্তরিত মান পাওয়া যাবে। তো আমরা আসলে নিয়মটা একটু প্রয়োগ করে দেখি, তাহলে একটু ভালো বুঝতে পারবো। তো আমাদের হচ্ছে যে নিয়মটা সেটা ছিল হচ্ছে যে আমরা যদি আবার খেয়াল করি যে আমাদের নিয়মটা হচ্ছে যে পূর্ণ দশমিক সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতিতে নিব তার বেস দ্বারা ক্রমান্বয়ে ভাগ করতে থাকব যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য না হয়। নিচের দিক থেকে উপরের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে নিলেই রূপান্তরিত মান পাওয়া যাবে। এবার আমরা একটু প্রয়োগটা দেখি। আমাদের প্রয়োগটা যদি আমরা খেয়াল করি, ওকে ফাইন, ধরো আমরা একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা হচ্ছে 32। তো এই 32 এটি রয়েছে ডেসিমেলে। এখন এই ডেসিমেল থেকে আমি এটাকে বাইনারিতে নিব। তাহলে কি করব? প্রথম কাজ, এই ডেসিমেলকে আমি ভাগ করব। ভাগটা কত দিয়ে করব? যে সংখ্যা পদ্ধতিতে নিব তার বেস দ্বারা। তাহলে নিব কোথায়? বাইনারিতে। বাইনারি বেস কি? 2। তাহলে 2 দ্বারা ভাগ করব। এখন এই ভাগটা আমরা ছোটবেলার নিয়মে যে ভাগ করি, 16 দুগুণে 32, 16 এখানে হচ্ছে 32, 0, এই নিয়মে না করে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করব। ডিফারেন্ট ওয়েটা কি সেটা যদি আমরা একটু দেখি, যে আমরা ভাগ করব হলো যে আমাদের একেবারে সুন্দর করে আমরা এইভাবে একটা দাগ দিব। এখন এই দাগের এখানে থাকবে মূল সংখ্যাটা, অর্থাৎ মেইন যে নাম্বার যেটাকে আমাকে রূপান্তরিত করতে হবে সেটা এখানে থাকবে, আর এইখানে থাকবে হচ্ছে বেজ। আর এর পরবর্তীতে এইখানটাতে থাকবে হচ্ছে আমার ভাগফল, অর্থাৎ ভাগ করলে যা পাবো। অর্থাৎ আমরা এই সিস্টেম ফলো করব। এই সিস্টেমে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর করব। তো আমরা এখন এই 32কে আমরা লিখে ফেলি। ওকে, কততে নিব? বাইনারিতে। কিসে নিব? বাইনারি। তাহলে বেজ কত? 2, বাইনারি বেজ। তাহলে 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়? ভাগফল 16 হয়। 16 দুগুণে 32, এই যে 16 এখানে লিখলাম। এবার ভাগশেষ কি থাকে? থাকে না। তার মানে এখানে আমাকে ভাগশেষ লিখতে হবে 0। থাকলে লিখবো, না থাকলে 0 লিখবো। এবার আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16, 8। তাহলে কি হয়? ভাগশেষ থাকে? থাকে না, 0। আবার 2 দ্বারা ভাগ করব, কত হয়? 2 দুগুণে 4, সরি 4 দুগুণে 8, ভাগশেষ থাকে? থাকে না, 0। আবার ভাগ করব 2 দ্বারা, 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার ভাগ করব 2 দ্বারা, এখানে হচ্ছে 1, ভাগশেষ 0। এখন আসি যে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা সংখ্যাকে প্রকাশ অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব তখন অবশ্যই শেষ লাইনে এসে বেশ কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে। তো এখন দেখি, এখানে আমরা যেটা দেখলাম যে সবসময় এই জিনিসটা মনে রাখবে, যদি কখনো এমনটা হয় ভেতরে হচ্ছে ছোট সংখ্যা এবং বাইরে হচ্ছে বড় সংখ্যা, তখন যে কাজটা করবে এইখানে 0 লিখে দিয়ে এই যে ভাগশেষের জায়গায় এই ছোট সংখ্যাকে লিখে দিবে। কেন? যেমন ধরো আমার হচ্ছে সবসময় মনে রাখবে এই কর্নারে, অর্থাৎ এখানে যে থাকবে আর এখানে যে থাকবে, এখানে যে থাকবে 3 জন,
সবসময় মনে রাখতে হবে এই যে কোনাকুনি যে থাকবে এই কোনাকুনি গুণ করার পরে মাঝখানের এইখানে যে সংখ্যাটা থাকবে সেটি হবে। যেমন আমরা যদি এখানে তাকাই, এখানে রয়েছে 16, এখানে রয়েছে 2, 16, এখানে রয়েছে 16 এবং এখানে 2, তাহলে 16 আর 2 কোনাকুনি গুণ করলে 32, ঠিক এই মাঝখানের 32 সংখ্যাটি হয়েছে। তাহলে এই নিয়মে অবশ্যই আমাকে যে কাজটা করতে হবে, এখন নিচে যেহেতু আমার এইখানে এটাকে 2 দিয়ে ভাগ করব, এখন 2 দিয়ে ভাগ করতে গেলে আমার এখানে হচ্ছে ভিতরে ছোট সংখ্যা চলে আসছে, বাহিরে বড় সংখ্যা, অর্থাৎ ভিতরে হচ্ছে আমার 1 এবং বাহিরে হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এখানে 0 হবে এবং এখানে ভাগশেষের জায়গায় এই সংখ্যাটি চলে আসবে। তার মানে আমার এখানে হবে 0 এবং ভাগশেষ হবে একেবারে সুন্দর মতো, ভাগশেষ হবে 1। তা এবার কাজ শেষ। দেখো আমার যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 0 না হয়, এখানে এই ভাগশেষের জায়গায় কথাটা হবে ভাগফল, অর্থাৎ ভাগফল 0 না হয়, ভাগশেষ না, এখানে ভাগফল 0 না হয়, এই লাইনটা হবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 না হয়। আমরা বলেছি এখানে থাকবে ভাগফল, অর্থাৎ এই বেস দ্বারা টোটাল নাম্বারকে ভাগ করার পরে যে ভাগফলটা এখানে হবে, এই ভাগফলের জায়গায় 0 আসলেই কাজ শেষ। কিছু কিছু ক্ষেত্রে 0 আসবে না, সেটা আমরা পরে বলবো। এখন আসি এই ডেটা, এরপরে কি করব, ভাগশেষ সংগ্রহ করার পর নিচের দিক থেকে উপরের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখব, মানে নিচের দিক থেকে উপরের দিকে। এখন এই নিচের দিকের বিটটাকে বলা হয় MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এগুলো বলা হয় LSB লোয়েস্ট সিগনিফিক্যান্স বিট। তার মানে আমরা যদি এবার এটা রূপান্তরিত মানের দিকে খেয়াল করি, তো রূপান্তরিত মান হচ্ছে 32 বা 32 এর রূপান্তরিত মান হচ্ছে, নিচ থেকে লিখতে হবে 1, 0 হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 1 2 3 4 5টা 0, তাহলে এটাই হচ্ছে আমার বাইনারি মান। তাহলে এই পদ্ধতিতে আমরা চাইলে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। বড় হোক কোনো সমস্যা নেই, আমরা ক্রমান্বয়ে ভাগ করে করেই করে ফেলতে পারবো। তো তোমরা অবশ্যই ভিডিও পজ করে নোট করবে, নোট না করলে আসলে এগুলো মনে থাকবে না, এবং নোট করে করে পড়তে হবে। আর এই পাশে যে নোটগুলো দিয়েছি, এই নোটগুলো অনেক বেশি ইফেক্টিভ। আশা রাখবো এই নোটগুলো তোমরা তুলে নিবে, কারণ এই নোটগুলো মনে রাখলে আশা করি আর নাম্বার সিস্টেমে কোনো ধরনের প্রবলেম হবে না। ওকে, এবার আমরা আরেকটা নতুন সংখ্যা নিই। যেমন ধরো হচ্ছে আমরা বললাম যে 139। এখন এই 139 রয়েছে ডেসিমেল নাম্বারে। এখন এটাকে আমি নিব অক্টালে, অক্টালে নিব। এখন যদি অক্টালে নেই, সেক্ষেত্রে আমরা কি করব বলতো? আমরা বলেছিলাম যেই সংখ্যায় আসুক না কেন আমরা দুটা জিনিস খেয়াল রাখবো, সেটা দশমিকে আছে কিনা এবং সেটা কোন সংখ্যা পদ্ধতিতে নিতে হবে এবং তার বেজ কত। যেমন আমরা এখানে আছে কোন সংখ্যা পদ্ধতি, দশমিকে, নিব কোথায়, অক্টালে, অর্থাৎ ডেসিমেল টু অক্টাল। তো এই অক্টালের বেজ আমরা জানি, অক্টালের বেজ হচ্ছে আমরা জানি 8। তাহলে এই 8 বেজ দ্বারা আমাদের ক্রমান্বয়ে ভাগ করতে হবে। যে সংখ্যা পদ্ধতিতে নিব তার বেজ দ্বারা ভাগ করব, যে সংখ্যা পদ্ধতিতে নিব তার বেজ দ্বারা ভাগ করব। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই দেখবে যে ইনশাআল্লাহ আর ভুল হওয়ার অপরচুনিটি খুবই কমে যাবে। তা আমরা এখন দেখি। ওকে, তো 139 নিয়মটা কি, আমরা এইভাবে দাগ দিব, একেবারে লসাগু যেমন করি ছোটবেলায় ভাগ করবো। এবার যেহেতু অক্টালে নিব, অক্টালের বেজ 8, যে সংখ্যা পদ্ধতি নিব তার বেজ দ্বারা ভাগ করবো, 8 দ্বারা ভাগ করব। তো আমরা যদি এক্ষেত্রে 8 দ্বারা আমরা যদি, তো এই ধরনের বড় বড় যখন সংখ্যা থাকে তখন আমরা মাঝে মাঝে একটু গুলিয়ে ফেলি। তো তার জন্য একটা সহজ উপায়, সেটা হলো 139কে আমি ভাগ করব 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করার পর আমি দেখতে পাচ্ছি আমার এখানে পূর্ণ সংখ্যা এসেছে 17, অর্থাৎ 17 হচ্ছে আমার এখানে পূর্ণ সংখ্যা। তার মানে আমি পূর্ণ সংখ্যা
যত ভাগফলের জায়গায় ঠিক তত লিখব। ভাগফলের জায়গায় তত লেখার পর পরীক্ষার হলে অবশ্যই তোমরা ক্যালকুলেটর অপশন থাকলে তোমাদের এই ক্যালকুলেটরে আগে কি করে নিতে হবে, এই সংখ্যাটাকে অর্থাৎ টোটাল যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাকে তুমি বেস দ্বারা ভাগ করে নিবা, তাহলে পূর্ণ সংখ্যাটা তুমি এখানে পেয়ে যাবা, অর্থাৎ পূর্ণ সংখ্যক ভাগফল পেয়ে যাবা। এবার আসি ভাগশেষ কত হবে। ভাগশেষ যখন নির্ণয় করবে তার জন্য ভেরি সিম্পল, এটাকে ক্লিয়ার করে দিবে। এইবার এটাকে ক্লিয়ার করে দেওয়ার পর দেন যে কাজটা করবে সেটা হচ্ছে অবশ্যই আবার পুনরায় 8কে এই যে 17 অর্থাৎ এখানে এই কর্নারে কর্নারে কি করে দিবে, গুণ করে দিবে। গুণ করে কত হয় সেটা দেখবে এবং এই 139 তার চেয়ে কত ছোট সেটাই হবে ভাগশেষ। যেমন আমি এখানে গুণ করে দিব 8 × 17 তাহলে ইকুয়াল টু হচ্ছে 136। তার মানে আমি বলেছিলাম একটু আগে যে এই কর্নারে অবশ্যই যখন মনে রাখবে যখন এই কোনাকুনি গুণ করলে মাঝখানেরটা হতে হবে, যদি না হয় তাহলে বুঝবে তার ভাগশেষ রয়ে যাবে এবং ওই ভাগশেষটা হচ্ছে আমরা এখানে লিখব। যেমন আমরা এই কর্নারে কর্নারে গুণ করলে একটু আগে দেখেছি ভাগফল হয়েছে 136, তার মানে আমার এখানে 139 হয় নাই, তাহলে 139 কতর জন্য হয় নাই, 3-এর জন্য। এই 3ই হচ্ছে ভাগশেষ। এখন আমি তোমাদেরকে যদি আরো সহজ করে যদি বলি, প্রথম কাজ হচ্ছে যে 8 এবং 17 গুণ করবে, গুণ করলে কত হয় 136। এই 136 পাইতে হইলে আমার এখানে কত লাগবে, 3 লাগবে। তার মানে 3 হইলে 139 হয়, অর্থাৎ 36 যোগ 3 139 হয়। তার মানে এখানে ভাগশেষ হচ্ছে 3। তো ওভারঅল কথাটা হচ্ছে আমাদের ভাগশেষ আমাদের এইভাবে একটু সিস্টেমেটিক ওয়েতে আমাকে বের করে ফেলতে হবে যখন বড় বড় সংখ্যা থাকবে। ছোট ছোট সংখ্যা হলে তুমি কতবার ভাগ যায়, তারপরে হাতে কত থাকে, এগুলো ইজিলি তুমি বুঝতে পারতেছো। বাট বড় সংখ্যা থাকলে মাঝে মাঝে এরকম একটা ডিফিকাল্টি সিচুয়েশন চলে আসে। তো এখন আমরা একটু সবসময় আরেকটা জিনিস মাথায় রাখবো যে কোনাকুনি গুণ করে ভাগশেষ যোগ করার পর অবশ্যই মূল সংখ্যাটা পাওয়া যাবে। যদি ভাগশেষ থাকে, আবার বলছি, যদি তুমি ভাগশেষ না দেখো অর্থাৎ ভাগশেষের মান যদি 0 হয় তাহলে এই কোনাকুনি গুণ করে তুমি এই মাঝখানের সংখ্যাটা পাবা। আর যদি ভাগশেষ থাকে তাহলে কোনাকুনি গুণ করার পর অবশ্যই ভাগশেষকে সাথে যোগ করে দিতে হবে। যেমন কোনাকুনি গুণ করলে হচ্ছে আমার 8 গুণ 17, এটার সাথে আমি এই ভাগশেষ যোগ করে দিব, তাহলে মাঝখানের সংখ্যাটা আমি পেয়ে যাব, অর্থাৎ 139 আমি মাঝখানের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে এই মেথডটা অ্যাপ্লাই করবে, তাহলে আশা করি আর ভুল হবে না। এখন বলবে স্যার এটা তো পুরোটাই ক্যালকুলেটরে করে দেখানো যায়, বাট পরীক্ষার হলে তো তোমার সিকিউতে ক্যালকুলেটরে দেখালে নাম্বার দিবে না, তোমাকে ম্যানুয়াল নিয়মেই ভেঙে ভেঙে দেখাতে হবে। তো আশা করি এভাবেই কাজটা করলে আমাদের পরীক্ষায় পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আমরা এখন চলে যাই তাহলে মূল পর্বে। যেটা আবারও বললাম সেটা হচ্ছে যে সবসময় যে সংখ্যাটি আমাদেরকে দিবে তাকে বেস দ্বারা আমরা কি করব, তাকে আমরা বেস দ্বারা সর্বদা। তো এখন আমরা চলে যাই আমাদের মূল কাজে, সেটি হচ্ছে আমরা আবারও এই ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভাগশেষের জায়গায় ভাগফল হবে, ভাগফল শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে। তাহলে আবার ভাগ করি, 8 দুগুণে 16, তাহলে ভাগফল এখানে কত হয়, ভাগফল হচ্ছে 8 দুগুণে 16, তার মানে কয়বার যায়, 2 বার যায়। তার মানে আমাদের এখানে হবে এরপর আমরা এই 17কে আবার ভাগ করব 8 দ্বারা, 8 দুগুণে 16, তার মানে 2 বার যায়। তার মানে এখানে ভাগশেষ কত থাকে, 1। অবশ্যই মনে রাখবে কোনাকুনি গুণ করার পরে ভাগশেষ যোগ করার পরে মাঝখানের সংখ্যাটি। তো 17কে আমরা যদি আবার 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাই 2 এবং ভাগশেষ পাই 1।
তো আমরা অলওয়েজ বলেছি ভাগফল নিচে রাখবো, এই জায়গাটা রাখবো হচ্ছে ভাগফল, আর এখানে থাকবে ভাগশেষ। তো এরপরে আবার 8 দ্বারা ভাগ করব। এখন আসি, ভিতরে হচ্ছে ছোট সংখ্যা চলে আসছে 2, বাইরে 8 বড় সংখ্যা। তো আমরা কি বলেছি, যদি কখনো ভিতরে ছোট সংখ্যা আসে, বাহিরে বড় সংখ্যা আসে, তাহলে অবশ্যই এই সংখ্যাটা একেবারে সরাসরি এই সংখ্যাটার নিচে, ভিতরে যে ছোট সংখ্যাটা তার নিচে 0 হবে এবং ভাগশেষ অংশে এই সংখ্যাটা চলে আসবে, অর্থাৎ 2 এখানে চলে আসবে। কাজ শেষ। ভাগফল 0 চলে আসছে, তার মানে আমাদের কাজও শেষ। এখন আসি, তুমি যদি এটাকে চেক করতে চাও কি কারণে এমন হলো, দেখো 8 আর 0 গুণ করো, এই কোনাকুনি গুণ করব, গুণ করে ভাগশেষ যোগ করব, যোগ এখানে থাকা ভাগশেষ। তাহলে দেখো তো আমার এই সংখ্যাটা হয় কিনা, 2 হয় কিনা। আবার দেখো এখানে আমি 8 আর এই কোনা গুণ করেছি, ভাগশেষ যোগ করেছি, এই সংখ্যাটা হয়ে গেছে। তার মানে আমাকে এমন ভাবে লিখতে হবে যেন এটা অলওয়েজ মেইনটেইন করে। এই জন্যই ভিতরে ছোট সংখ্যা হলে 0টা তার নিচে দিয়ে ভাগফলের জায়গায় দিয়ে ভাগশেষ অংশে আমরা ওই ছোট সংখ্যাটাকে নিয়ে যাব। তার মানে এইবারে কাজ কি, নিচ থেকে সংখ্যাগুলোকে আমরা উপরের দিকে সাজিয়ে দিব, কারণ নিচেরগুলো হচ্ছে MSB, কারণ নিচেরগুলো হচ্ছে MSB মোস্ট সিগনিফিক্যান্স বিট, এবং হচ্ছে উপরগুলো হচ্ছে LSB লোয়েস্ট সিগনিফিক্যান্স বিট, অর্থাৎ কম গুরুত্বের, মানে এগুলো এককের দিকে থাকবে, এদিকে একেবারে একটু, অর্থাৎ LSB হচ্ছে কম গুরুত্বের, এগুলো হচ্ছে বেশি গুরুত্বের। তার মানে আমরা যদি একটু দেখি তাহলে 139 এর যে আমরা যদি খেয়াল করি 139 এর রূপান্তরিত অক্টাল মান হচ্ছে, নিচ থেকে আমি যদি সাজাই 213, অর্থাৎ 213। এভাবে আমরা আমাদের অক্টালে নিয়ে গেলাম। অনুরূপ নিয়মে আমরা হেক্সাডেসিমেলেও রূপান্তর করতে পারবো। তো আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখি। আমাদের হেক্সাডেসিমেলে যদি রূপান্তর করি তাহলে নিয়মটা কি, অর্থাৎ ডেসিমেল থেকে আমাদের হেক্সাডেসিমেল যদি নেই, সেম নিয়ম আমাদের কি করতে হবে, বেস দ্বারা ভাগ করতে। তো আমরা যদি একটি সংখ্যা নিই দশমিকের, যেমন 969, এটি রয়েছে দশমিকে। এখন এটিকে আমরা চাচ্ছি নিয়ে যাব হেক্সাডেসিমেলে। এখন কিভাবে করব, সেম পূর্বের নিয়ম। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে এখানে যে সংখ্যাটাকে রূপান্তর করব তাকে লিখব, তারপর লসাগুর মতো সিস্টেম করে আমরা দাগ দিব, তারপরে 969 আমরা লিখলাম। এরপরে হেক্সার বেজ আমরা জানি, শুরুতে দেখেছি 16, তারপর এই সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ করব, এখানে লিখব ভাগফল এবং এখানে লিখব ভাগশেষ। এখন এই বড় সংখ্যা আসলে
আমাদের ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে সেটা একটু আমরা দেখে নিই। তো আমরা আবার ক্যালকুলেটরে শরণাপন্ন হই। আমরা যে বুদ্ধিটা শিখেছিলাম একটু আগে সেটা ছিল এই বড় সংখ্যাটাকে আমরা তুলব 969 ভাগ বেস দ্বারা ভাগ করব 16। তাহলে ভাগ করলে কত হয় 60 দশমিক সামথিং। তার মানে আমরা যদি খেয়াল করি আমার পূর্ণ সংখ্যা হচ্ছে 60, তার মানে পূর্ণ সংখ্যা যেহেতু 60 তার মানে 969 মধ্যে 16 60 বার যায়। তাহলে আমি পূর্ণ সংখ্যার কথা চিন্তা করে আমি যে কাজটা করব যে এইখানটাতে আমি লিখব হচ্ছে ভাগফল 60। এখন আসি, আমরা জানি এই কর্নারে 16 আর 60 অর্থাৎ কর্নারে কি করলে এই কর্নারে গুণ করলে মাঝখানেরটা হতে হবে ভাগশেষ যোগ করার পরে। তাহলে আমরা এখন একটু দেখি যে এখানে কি করা যায়। তো আমাদের হচ্ছে এখানে আমরা আবার পুনরায় 16কে আমরা 60 দ্বারা গুণ করি, গুণ করার পর আমরা পাচ্ছি 960। তার মানে আমার 960 হয়েছে, 959 হয়, 69 হয় নাই। তার মানে 69 হতে আর কত লাগবে? 69 হতে হলে আমাকে যে 969 বিয়োগ আমরা 960, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের একেবারেই সুবিধা হয় পরীক্ষার হলে, যাতে তোমাদের আর ভুল না হয়। তাহলে বিয়োগ করে আমরা দেখালে এখান থেকে কত পাচ্ছি 9। তার মানে আমার হচ্ছে এই ভাগশেষটা হচ্ছে 9। এইবার তুমি দেখো এই যে 16 × 60 কোনাকুনি গুণ করলাম, ভাগশেষ সাথে কি করে দিলাম ভাগশেষ, এরপরে দেখো কোনাকুনি গুণ করে দিলাম, সাথে ভাগশেষটাকে যোগ করে দিলে আমার কাঙ্ক্ষিত যে সংখ্যা 969 পেয়ে যাবে। তার মানে এভাবেই আমাকে কাজটা সম্পন্ন করতে হবে। যখন ছোট হয়ে যাবে তখন আর আমাদের আশা করি খুব একটা প্রবলেম হবে না। তো আমাদের এই বড় ক্যালকুলেশন থাকলে আমাদের এই বিষয়টা এভাবেই করতে হবে। তো এবার আমরা আসি আমাদের পরবর্তী কাজ, সেটি হলো এটিকে সামনে নিয়ে যাওয়া। দেখো তাহলে আবার যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয় কাজ চলবে। আবার 16 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা জানি 16 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 × 16 = 48, 4 × 16 কত? 4 × 16 হচ্ছে তো আমরা জানি এবার আমরা 60কে ভাগ করব 16 দ্বারা। তার মানে আমরা জানি 3 × 16 = 48, 4 × 16 = 64। তার মানে 4 বার যায় না, 3 বার যায়। তার মানে এখানে হবে 3 × 16 = 48, ভাগফল 3। এখন 48 হওয়ার পর আমার এখানে 60 হওয়ার জন্য আর কত প্রয়োজন? আর হচ্ছে আমাদের এই জায়গাটা সব সময় মনে রাখতে হবে 3 × 16 আমাদের 48। তার মানে 60 থেকে আমরা 48কে বাদ দিব, তাহলে কত পাওয়া যায়? 12। তার মানে এখানে ভাগশেষ হচ্ছে আমার 12। এবার আবার আমরা এখানে কি ভাগফল শূন্য হয়েছে? হয় নাই। তাহলে 3কে আবার ভাগ করব 16 দ্বারা। তাহলে 3কে কি ভাগ যায় 16 দ্বারা? যায় না। যদি না যায় সেক্ষেত্রে কি নিয়ম? সেক্ষেত্রে এখানে নিচের বরাবর 0 চলে আসবে এবং এই সংখ্যাটা ভাগশেষের জায়গায় চলে আসবে। এইবার আমরা নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখে দিলেই আমার রূপান্তরিত পদ্ধতি হয়ে যাবে। কিন্তু এখানে একটি প্রবলেম রয়েছে। কি প্রবলেম? আমরা মনে করে দেখো হেক্সাডেসিমেলে বিট হচ্ছে 0, প্রতীক হচ্ছে 0 থেকে 9, এরপর হচ্ছে A, B, C, D, E এবং F। তো আমরা জানি যদি 10 আসে তাহলে হয় A, 11 আসলে যদি 10 আসে তাহলে A, এবং 11 আসলে আমরা বলি B, এবং 12 আসলে আমরা বলি C,
13 আসলে আমরা বলি ডি, 14 আসলে আমরা বলি ই, 15 আসলে আমরা বলি এফ। তার মানে এখানে যে 12 রয়েছে, এই 12র পরিবর্তে আমাকে 12 না লিখে লিখতে হবে বি। কারণ হেক্সাডেসিমেলে আমরা শুরুতে দেখেছিলাম 12 বলতে আমাদেরকে 12 বলতে সি কে বোঝায়। তার মানে এখানে আমার হবে সি। তো তার মানে আমার হেক্সাডেসিমেলে 12 বলতে 12 কে নয়, আসলে 12 বলতে আমার সি কে বোঝায়। তার মানে এখানটাতে আমাকে লিখতে হবে সি। এইবার আমি যদি লিখে ফেলি তাহলে 969 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে, নিচ থেকে লিখতে হবে 3C9। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে বইয়ের যে 4টা নাম্বার সিস্টেম রয়েছে আমরা 4টাকেই বুঝে ফেললাম। এই নিয়মগুলো অবশ্যই মনে রাখবে এবং এই নিয়মটা যখন নোট করবে এখানে অবশ্যই মনে রাখবে যে নোট করার সময় আমাদের এইখানটাতে যে কাজটা করবে সেটা হচ্ছে যে এই যে থেকে শব্দটা বাদ যাবে এবং এই বাক শেষের জায়গায় হবে বাক ফল। দিস ইজ টাইপিং মিস্টেক, তোমরা ঠিক করে নিবে নোট করার সময়। তাহলে আমরা কি দেখলাম, যখন বাইনারিতে নিয়েছি আমরা 2 দ্বারা ভাগ করছি, যখন অক্টালে নিয়েছি 8 দ্বারা ভাগ করছি, যখন হেক্সাডেসিমেলে নিয়েছি তখন 16 দ্বারা ভাগ করেছি। এই পর্যায়ে আমরা যদি খেয়াল করি, যদি আমরা এটাকে অন্য নতুন একটা নাম্বার সিস্টেম আসলো, ফর এক্সাম্পল এই নাম্বার সিস্টেম তুমি কখনোই দেখো নাই, যেমন তোমাকে বললো যে দশমিকের একটি সংখ্যা 127, এটাকে তুমি কনভার্ট করো একটি নাম্বার সিস্টেম যার বেজ 9। এখন তুমি কিভাবে করো? তুমি যদি নিয়ম অনুযায়ী না পড়ো তাহলে কিন্তু এগুলো করতে পারবে না। তাহলে মনে করে দেখো তো, তুমি যখন বাইনারিতে রূপান্তর করছো কি দ্বারা ভাগ করছো? 2 দ্বারা, বেজ দ্বারা ভাগ করছো। তুমি যখন অক্টালে রূপান্তর করছো তুমি 8 দ্বারা ভাগ করছো। তুমি যখন হেক্সাতে রূপান্তর করছো তখন তুমি 16 দ্বারা ভাগ করছো। তাহলে এখন যেহেতু বেজ 9, তাহলে অসুবিধা কি? আমি 127কে আমি ক্রমান্বয়ে 9 দ্বারা ভাগ করব। তাহলে এইভাবে আমাদের কাজটাকে চলমান নিতে হবে। তাহলে 127কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি, তোমরা দেখবে যে আমার ভাগফল অর্থাৎ পূর্ণ সংখ্যা আসবে হচ্ছে 127 কে যদি 9 দ্বারা, তো 127 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তোমরা দেখবে যে 14 বার যায়। তার মানে এক্ষেত্রে 14 বার যদি আমি দেই 9 দ্বারা, তাহলে আমার এখানে আসে 126। তার মানে আমার ভাগশেষ থাকে 1। এটাকে এখানে লিখতে হবে, আমরা জানি ভাগফল লিখতে হবে ঠিক এই জায়গাটাতে এবং টান দিয়ে এখানে লিখতে হবে কি? ভাগশেষ। তো এখানে আমি লিখব ভাগশেষ, দ্যাট মিন্স 1। এখন আসবে আবার 9 দ্বারা ভাগ করব, আরেকবার যায় 9 একে 9, একবার যায়, তাহলে ভাগশেষ কত থাকে? 5। 5 এখানে লিখব। আবার ভাগ করি, 9 আর যায় না, ভিতরে ছোট সংখ্যা, তার মানে এখানে 0 দিয়ে এখানে 1 লিখে দিব। এবার নিচ থেকে উপরে সাজিয়ে দিব, সাজিয়ে দিলে আমাদের হয়ে যাবে কাঙ্ক্ষিত রূপান্তরিত সংখ্যা পদ্ধতি। তার মানে এখানে যদি আমরা খেয়াল করি যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1151। তো এইভাবে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবা, সেটা আগে না করা থাকলে কোনো ধরনের সমস্যা নেই, সেটি আমরা অনায়াসেই করতে পারবো ইনশাআল্লাহ। তো এটা ছিল আমাদের দশমিক নাম্বার সিস্টেমকে যে কোনো নাম্বার সিস্টেমে নেওয়ার, তাও দশমিকের পূর্ণ সংখ্যাকে, নট ভগ্নাংশ। তো এইভাবে আমরা ক্রমান্বয়ে সবগুলো দেখব, দেখলে আশা করি আমাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে। তো আমরা এখন দেখব হচ্ছে দশমিকের ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে নিব। তো আমরা ভগ্নাংশের নিয়মটা দেখি। একে দশমিকের ভগ্নাংশের বা ভগ্নাংশের দশমিক সংখ্যাকে অন্য যে সংখ্যা পদ্ধতিতে নিব
উক্ত সংখ্যা পদ্ধতির অর্থাৎ উক্ত সংখ্যা পদ্ধতির এবার আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির ভগ্নাংশকে কিভাবে নিতে হয়, বাইনারি, অক্টাল, হেক্সা বা অন্য আদার্সে। সেক্ষেত্রে ভগ্নাংশের দশমিক যে মান, ওই মানকে অন্য যে সংখ্যা পদ্ধতিতে নিব তার বেজ দ্বারা ক্রমান্বয়ে গুণ করব। যদি আবার বলি, দশমিক সংখ্যা পদ্ধতির যে সংখ্যাটাকে আমি নিব, অর্থাৎ আমি দশমিকের ভগ্নাংশের যে মানটাকে আমি নিব এবং যে সংখ্যা পদ্ধতিতে নিব, মনে রাখতে হবে যে সংখ্যা পদ্ধতি নিব উক্ত প্রদত্ত সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা ক্রমান্বয়ে গুণ করিব। গুণ তার মানে দেখো, আগেরবার আমরা কি করছি, আগেরবার আমরা করছি হচ্ছে তোমার আগেরবার আমরা করেছি ভাগ, আর এখন কি করতে হবে, এখন হচ্ছে গুণ। যতক্ষণ পর্যন্ত না গুণফলের অংশে শূন্য না আসে, গুণফলের ভগ্নাংশ, এই কথাটা গুরুত্বপূর্ণ, গুণফলের ভগ্নাংশে অংশ শূন্য না আসে, এরপর পূর্ণ সংখ্যাগুলোকে উপরের দিক থেকে, দেখো এখানে একটা চেঞ্জ আসছে, দুটো জায়গায় চেঞ্জ, একটা হচ্ছে ওখানে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করে করে করি, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করে করে করব। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ভগ্নাংশ আমরা ওখানে বাক্সেসগুলো উপর দিক থেকে নিচের দিকে সংগ্রহ করি, আর এখানে পূর্ণ সংখ্যাতে আমরা নিচ থেকে উপর দিকে সংগ্রহ করি, আর ভগ্নাংশ অংশে আমরা উপর দিক থেকে নিচের দিকে সংগ্রহ করি। এইটুকুই বেসিক পার্থক্য, তা আমরা কাজের মাধ্যমে আশা করি এগুলো আরো ভালো বুঝতে পারবো। ওকে, তো আমরা যদি দেখি আমাদের যেই সংখ্যা, আমরা যদি একটা সংখ্যা দেখি, ধরো ফর এক্সাম্পল 0.125, এখন এটা একটা দশমিক নাম্বার এবং যেহেতু বেস 10 এবং ভগ্নাংশ, এটাকে আমাকে বাইনারিতে নিতে হবে, অর্থাৎ বাইনারিতে নিব। এখন এখানে কত হবে দেখো, তাহলে কি বলেছি আমরা, এটাকে লেখার ফরম্যাটটা একটু দেখে নেই। এটাকে লেখার ফরম্যাটটা হচ্ছে আমার এইখানটাতে থাকবে পূর্ণ সংখ্যা, আর এখানটা থাকবে প্রদত্ত যে সংখ্যাটা আমাকে দিবে, প্রদত্ত সংখ্যা এখানে লিখবো, হ্যাঁ, এবং প্রদত্ত সংখ্যা লেখার পর, তো আমি যদি বলি এইবার এটাকে লেখার সিস্টেমটা হচ্ছে, এখানে থাকবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে পূর্ণ সংখ্যাটা আসবে, আর এইখানটাতে আমাদের প্রদত্ত সংখ্যাকে আমরা যা দ্বারা গুণ করব, অর্থাৎ প্রদত্ত সংখ্যা, এবং হচ্ছে নিচে থাকবে হচ্ছে আমার বেজ, অর্থাৎ যেটা দ্বারা আমরা গুণ করব, এবং এই জায়গাটাতে থাকবে হচ্ছে গুণফল। এখন গুণফলের দুইটা অংশ ভাগ করব, গুণফলের এখানে রাখবো ভগ্নাংশ অংশকে, এই দাগটার এই পাশে রাখবো, এই পাশে থাকবে ভগ্নাংশ অংশ, আর এই পাশে থাকবে পূর্ণ অংশ। তো আমরা এখন কাজের মাধ্যমে যদি দেখি, তাহলে আরো ধারণাগুলো আমাদের স্পষ্ট হয়ে যাবে। তো আমরা যদি ফরম্যাটটা দেখি, যে এই পাশে থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এখানে থাকবে হচ্ছে প্রদত্ত যে সংখ্যাটা আমাকে দিবে, লাইক 0.125, এবং এখানে হচ্ছে বেজ, এবং এই জায়গাটাতে থাকবে, এই পুরো জায়গাটা থাকবে আবার হচ্ছে তোমার গুণফল। তো গুণফলের আবার দুইটা অংশ ভাগ করব, আমি গুণফলকে আমি দুইটা অংশ ভাগ করব, একটা অংশ হচ্ছে আমার থাকবে এই জায়গাটাতে, আরেকটা অংশ এখানে। তো গুণফলের যে ভগ্নাংশ অংশ, ওই ভগ্নাংশ অংশটা থাকবে হচ্ছে আমার যে ডান পাশে, আর এই পূর্ণ অংশটা থাকবে হচ্ছে আমার ডান পাশে। তো আমরা এখন একটু দেখি কাজের মাধ্যমে, তাহলে আরো স্পষ্ট ধারণা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো
আমি যদি বলি এইবার এটাকে লেখার সিস্টেমটা হচ্ছে এখানে থাকবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে পূর্ণ সংখ্যাটা আসবে, আর এইখানটাতে আমাদের পদত্ব সংখ্যাকে আমরা যা দ্বারা গুণ করব, অর্থাৎ পদত্ব সংখ্যা, এবং হচ্ছে নিচে থাকবে হচ্ছে আমার বেজ, অর্থাৎ যেটা দ্বারা আমরা গুণ করব, এবং এই জায়গাটাতে থাকবে হচ্ছে গুণফল। এখন গুণফলের দুইটা অংশ ভাগ করব। গুণফলের এখানে রাখবো ভগ্নাংশ অংশকে, এই দাগটার এই পাশে রাখবো, এই পাশে থাকবে ভগ্নাংশ অংশ, আর এই পাশে থাকবে পূর্ণ অংশ। তো আমরা এখন কাজের মাধ্যমে যদি দেখি তাহলে আরো ধারণাগুলো আমাদের স্পষ্ট হয়ে যাবে। তো আমরা যদি ফরম্যাটটা দেখি যে এই পাশে থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এখানে থাকবে হচ্ছে পদত্ব, যে সংখ্যাটা আমাকে দিবে লাইক 0.125, এবং এখানে হচ্ছে বেজ, এবং এই জায়গাটাতে থাকবে, এই পুরো জায়গাটা থাকবে আমার হচ্ছে তোমার গুণফল। তো গুণফলের আবার দুইটা অংশ ভাগ করব আমি, গুণফলকে আমি দুইটা অংশে ভাগ করব। একটা অংশ হচ্ছে আমার থাকবে এই জায়গাটাতে, আরেকটা অংশ এখানে। তো গুণফলের যে ভগ্নাংশ অংশ, ওই ভগ্নাংশ অংশটা থাকবে হচ্ছে আমার যে ডান পাশে, আর এই পূর্ণ অংশটা থাকবে হচ্ছে আমার ডান পাশে। তো আমরা এখন একটু দেখি কাজের মাধ্যমে, তাহলে আরো স্পষ্ট ধারণা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। 0.125, এটাকে আমি সাজিয়ে লেখার সময় অবশ্যই বলেছিলাম এটাকে আমি সাজিয়ে লেখার জন্য অবশ্যই বলেছিলাম, অবশ্যই এটাকে হচ্ছে আমাদের বেজ দ্বারা গুণ করতে হবে। তারপরে হচ্ছে এখানে থাকবে হচ্ছে এই গুণফলের পূর্ণ সংখ্যা। তার মানে দেখো, এরপরে আমরা যদি দেখি যে একটি ভগ্নাংশ সংখ্যা যাকে আমরা বাইনারিতে নিব, অর্থাৎ দশমিকের ভগ্নাংশকে আমরা বাইনারিতে নিব। তো তার জন্য আমাদের জিনিসটা খেয়াল করতে হবে যে এই দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কত, তাকে আমরা একটা ফরম্যাট মেনটেন করে লিখব। দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা উপরে লিখব 0.125 এবং বেজ কত 2, এই 2 দ্বারা গুণ করব। তার মানে এখানে উপরে থাকবে হচ্ছে আমার প্রথমে সংখ্যাটা প্রদত্ত সংখ্যা দশমিকের পরে, এবং নিচের লাইনে গুণ বেজ, যেটা দ্বারা আমরা গুণ করব, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে নিব। দেন আমরা এবার গুণ করব। আমরা গুণ করলে 5 দুগুণে 10, 10 এর 0, হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 এর 1 5, আবার 2 একে 2। তার মানে এখানে দশমিকের পরে ঠিক দশমিক নেমে যাবে। এখন এই জায়গাটাতে মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যা যেটা আসবে, গুণফলের পূর্ণ সংখ্যা, তাকে আমরা এখানে লিখব। পূর্ণ সংখ্যা কিছু আসে নাই, তার মানে 0। আবার আমি গুণ করব। কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত আমার গুণফলের ভগ্নাংশ অংশে 0 না আসে, অর্থাৎ গুণফলের এই যে ভগ্নাংশ অংশটা, যেমন এই দাগটার এই পাশে হচ্ছে ভগ্নাংশ অংশ এবং এই পাশে হচ্ছে পূর্ণ অংশ। তো আমরা এখন দেখি, তাহলে আমাদের আবার গুণ যদি করি, 2 এর 0 এর 0, 5 দুগুণে 10, 10 এর 0, হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5, দশমিকের উপর দশমিক নেমে যাবে, আবারও 0। আবার গুণ করব। গুণ করার পরে এখানে 0 কে 2 দ্বারা গুণ করলে 0, 0, 5 দুগুণে 10, 10 এর 0, দশমিক ঠিক নেমে যাবে, হাতে আছে 1। এবার এই একটা এই দশমিকের এই পাশে, তাহলে আমাদের একটা এই পাশে চলে আসবে, বাম পাশে চলে আসবে। তাহলে মনে রাখতে হবে এখানে যত ঘর রয়েছে, যেমন এখানে 3 ঘর রয়েছে,
তারপর ঠিক এই পাশেও 3 ঘর, তো 3 ঘরের যদি অতিরিক্ত কোনো ঘর আসে সেটাকে আমাকে এই বর্ডারের বাম পাশে নিয়ে আসতে হবে। এখন দেখো যেহেতু আমার ভগ্নাংশ অংশ, অর্থাৎ ভগ্নাংশ অংশ দ্যাট মিনস হচ্ছে আমার এই বাম পাশের অংশ, তো বাম পাশের ডান পাশের অংশে যদি 0 চলে আসছে তার মানে আমার কাজটা শেষ। এইবার আমি বিটগুলোকে সাজিয়ে লিখব কিভাবে, উপরের দিক থেকে নিচের দিকে। পূর্ণ সংখ্যাতে সাজাইছিলাম নিচ থেকে উপরে, আর এখন উপরের দিক থেকে নিচের দিকে, তার মানে হচ্ছে দশমিক ঠিক থাকবে। এই দশমিকের পরে আমি এই অংশটুকু ছিল, তার মানে দশমিকের পরে তার বাইনারি মান 0 0 1 ঠিক তার পরে হয়ে যাবে, তাহলে হয়ে গেল রূপান্তরিত বাইনারি মান। এইভাবে আমরা যদি অক্টালে থাকে তাহলে আমরা কি করব, এই জাস্ট এই 2 এর জায়গায় আমরা এই 2 এর জায়গায় 8 দিয়ে গুণ করব, অর্থাৎ এখানে 2 এর জায়গায় পরিবর্তে আমরা 8 দিয়ে গুণ করে দিব, এখানে 2 এর পরিবর্তে আমরা 8 দিয়ে গুণ করে দিব, এবং গুণ করার পরে যে ফলটা থাকবে সে ফলটা এখানে লিখব। যদি 3 ঘরের পরে আরো হাতে কিছু থাকে সেটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, দেন আমাদের হয়ে যাবে অক্টাল। যদি হেক্সা থাকে তাও আমাদের এই সিস্টেমে সেম 16 দ্বারা গুণ করতে হবে, তখন 8 এর পরিবর্তে কত দ্বারা গুণ করতে হবে, 16 দ্বারা। তার মানে এই সেম সিস্টেমে আমরা কাজগুলো করব, অর্থাৎ এখানে 2 এর জায়গায় পরিবর্তে আমরা 8 দিয়ে গুণ করে দিব, এখানে 2 এর পরিবর্তে আমরা 8 দিয়ে গুণ করে দিব, এবং গুণ করার পরে যে ফলটা থাকবে সে ফলটা এখানে লিখব। যদি 3 ঘরের পরে আরো হাতে কিছু থাকে সেটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, দেন আমাদের হয়ে যাবে অক্টাল। যদি হেক্সা থাকে তাও আমাদের এই সিস্টেমে সেম 16 দ্বারা গুণ করতে হবে, তখন 8 এর পরিবর্তে কত দ্বারা গুণ করতে হবে, 16 দ্বারা। তার মানে এই সেম সিস্টেমে আমরা কাজগুলো চালিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আমরা যদি একটি সংখ্যা নেই 0.05, এটি ডেসিমেল থেকে যদি আমরা এটিকে অক্টালে রূপান্তর করি তাহলেও সেম সিস্টেমেই করব, অর্থাৎ আমি দশমিকের পরের অংশটিকে আমি সুন্দর করে লিখে ফেলব। 0.05 এর 0.5 আমি লিখব, তার মানে 0.5 দশমিক 0.5 এইভাবে একটা টান দিব, দিয়ে এবার কার দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করব, তার মানে আমি 8 বেস দ্বারা গুণ করব বলেছি, তারপর এইভাবে দাগ দিব। এবার যদি আমি 5 8 40, 40 এর 0 হাতে আছে 4, 8 আর 0 গুণ করলে হয় আমরা জানি 0, 0 আর 4 যোগ করলে হয় 4, তার মানে এখানে দশমিকের নিচে দশমিক নেমে যাবে। আমাদের কোনো ধরনের পূর্ণ সংখ্যা নাই, তার মানে এখানে পূর্ণ সংখ্যা লেখার কিছুই নাই। যদি পূর্ণ সংখ্যা না থাকে তাহলে এখানে 0 লিখব। এবার আসো এটাকে আবার 2 দ্বারা গুণ করব, যতক্ষণ পর্যন্ত আমার এই এখানে 0 না আসবে ভগ্নাংশ অংশে কাজ চলতে থাকবে। যেহেতু অক্টালে নিচ্ছি তাহলে 8 দ্বারা গুণ করব, আবার ভাগ গুণ করি। তো গুণ করলে এই ক্ষেত্রে আমরা জানি 8 এর 0 0, 4 8 32, 32 এর 2, দশমিক ঠিক 2 ঘর পর দশমিক নেমে যাবে। তাহলে এই যে হাতে থাকা 3, এখন এটা তো আর এই পাশে কিছু নাই, যার জন্য এই 3টা ঠিক এই পাশে চলে আসবে। এরপর আবার আমরা গুণ করব হচ্ছে বেস দ্বারা, অর্থাৎ 8 দ্বারা। তাহলে 8 এর 0 0, 8 দুগুণে 16, 16 হচ্ছে 6, 2 ঘর পর দশমিক নেমে যাবে, হাতের 1, আবার এটা এখানে চলে আসবে। তো এটাকে যদি আমি আবার করি, আবার 8 দিয়ে করি, আমরা জানি যতক্ষণ গুণ ভগ্নাংশ অংশের 0 না আসবে কাজ চলতে থাকে। এখন আবার যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে আমরা যদি খেয়াল করি যে আবার 8 দ্বারা গুণ করলে আমার হবে 8 এর 0 0 গুণ করলে 6 8 48, 48 এর 8 হাতে আছে 4, তাহলে এখানে আর কিছুই নাই, তার মানে হচ্ছে আমার আবার এখানে অবশ্যই 4 চলে আসবে। তো এরপর এটাকে যদি আবার 8 দ্বারা গুণ করি, এখন আসো এটাকে 8 দ্বারা গুণ করলে হবে 8 এর 0 0, 8 8 64, 64 4 হাতে আছে 6, এটা পূর্ণ সংখ্যা, 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক হবে, অর্থাৎ 2 ঘরের ঠিক আগে দশমিক ছিল আমার এখানে। যদি খেয়াল করো 2 ঘরের আগে দশমিক, তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় 2 ঘরের আগে দশমিক, 2 ঘরের আগে দশমিক। তার মানে এরপরে যদি কিছু থাকে সেটা আমার এই যে বর্ডার লাইন, এই বর্ডার লাইনের বাম পাশে চলে আসবে। তার মানে 8 8 64, 64 6 এখানে চলে আসবে। এখন আসি আমাদের এই একটা জিনিস যদি খেয়াল করি, আমাদের কি এখানে ভাগশেষ অর্থাৎ ভগ্নাংশ অংশে কি আমার 0 হয়েছে
না। তাহলে যেহেতু 0 হয় নাই, এই ভগ্নাংশ অংশ যদি খেয়াল করো 0 হয় নাই, এখানে হচ্ছে 0.40 রয়েছে, অর্থাৎ 0.40 রয়েছে। তার মানে আমরা এখানে ভগ্নাংশ অংশে 0 হয় নাই। তো যেহেতু 0 হয় নাই, এখন যদি খেয়াল করো আমার ভগ্নাংশে অংশে অর্থাৎ এই পাশটাতে কি 0 হয়েছে? হয় নাই, এই পাশটাতে হয়েছে 0.40। তার মানে আমি কি আবারও কাজ চালিয়ে যাব? না, প্রয়োজন নেই, কারণ এটা কিয়ামতের আগের দিন পর্যন্ত করতে থাকলেও শূন্য আসবে না। কিভাবে বুঝছি শূন্য আসবে না? দেখো, আমরা এই জায়গাটাতে যদি খেয়াল করো তোমরা, যে আমরা এখানে একবার কিন্তু 0.4 আসছিল আমাদের। তো যেহেতু একবার 0.4 আইসাও আমার পরের বার আবার একই মান আসছে, তার মানে হলো এটা পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ ভগ্নাংশে অংশে যদি কখনো একই মান দুইবার আসে, অর্থাৎ এই অংশে যদি কখনো একই মান দুইবার আসে, তাহলে সেটা অসীম পর্যন্ত চলবে, সেটার কাজ শেষ হবে না। তার মানে আমাদের এক্ষেত্রে তাহলে করণীয় কি? এক্ষেত্রে করণীয়টা হলো আমাদের কাজ না করা। কাজ না করা দ্যাট মিনস হচ্ছে আমার যেহেতু একবার আগে 0.4 আসছে এখানে, আর এর ভগ্নাংশ অংশে 0.4 আসছে, পরে আবার ভগ্নাংশ অংশে 0.4 আসছে। তার মানে আমি যদি এটাকে কাজ চলমান রাখি, কাজ করার পর আবার একটু পরে 0.4 আসবে। তার মানে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি কখনো একই মান দুইবার আসে, যেমন এখানে আমরা যদি খেয়াল করি যে এই জায়গাটাতে আমার 0.40 আসছিল, আবার ঠিক শেষ টাইমে গিয়ে 0.40 আসছিল। তার মানে আমি 0.40 করার পরে কিছুক্ষণ পরে গিয়ে আমি আবার 0.40 পাইছি। তো এটা কি করার পরে আবার 0.40 পাবো। তার মানে এতে করে কি আমার কাজ শেষ হবে? হবে না। এরকম যদি ভগ্নাংশ অংশ যদি আমরা দেখি একই মান দুইবার চলে আসছে, অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে, তখন আমাদের উচিত তার কাজ না করার। তাহলে তখন কি করব? তখন আমরা একেবারে ভেরি সিম্পল, আমরা এখন তার মানটাকে লিখে দিব হচ্ছে ভগ্নাংশ আকারে। যেমন 0 পয়েন্টের পরে আমাদের এই 0.5 এর হচ্ছে উপর থেকে নিচের দিকে লিখব, অর্থাৎ 0, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা সংগ্রহ করব। 0 আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ, আর ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা। 3 দেন হচ্ছে 1 4 6। তাহলে এরপরে কি? এরপরে তো আমাদের আরো ছিল 6। এখন এরপরে কি কাজটা শেষ হয়েছে? হয় নাই, 0.4 রয়ে গেছে। তাহলে 0.4 কে যদি আমরা করি, তাহলে আমরা পুনরায় পাবো আবার 0.4। তার মানে এই জায়গাটা আমাদের অবশ্যই সতর্কতা থাকতে হবে যে আমাদের এখানে 0.4। এখন তার মানে আমাদের 0.4 আসার পরে তো আমাদের আর কাজটি শেষ হয় নাই। তো যেহেতু এখানে কাজটি শেষ হয় নাই, তার মানে আমাকে এরপরে ডট ডট দিয়ে দিতে হবে, অর্থাৎ এরপরে ডট ডট মানে এরপরে আরো আসতে পারে। তার মানে ডট ডট কখন দিব? ডট ডট তখনই দিব যখন আমরা দেখব যে এটি শেষ আসা সম্ভব নয়। কখন শেষ আসা সম্ভব নয় বুঝবো? পুনরাবৃত্তি হলে, অর্থাৎ একই মান দুইবার আসলে। তো এইটাও খেয়াল রাখবে। তো আশা করি আজকে আমরা বাইনারি থেকে অন্য যে কোনো সিস্টেম জানছি, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে যে কোনো সিস্টেম থেকে। তো আজকে আমরা দেখেছি দশমিক থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দেখব অন্য যে কোনো সিস্টেম থেকে দশমিকে কিভাবে নিয়ে আসা যায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।